Hello everyone, welcome back to another video of electronic devices. In this video, we will discuss about BJTs. So let's start. BJT stands for bipolar junction transistor. So transistor জিনিসটা কি? A transistor is a semiconductor device used to amplify or switch electronic signals. সো একটা ট্রানজিস্টর হচ্ছে আমাদের অ্যামপ্লিফায়ার জন্য ইউজ হতে পারে বা সুইচিং এর জন্য ইউজ হতে পারে। অ্যামপ্লিফায়ার বিষয়টা কি, আমরা একটা ইনপুটে যদি 20 মিলিভোল্টের একটা সিগন্যাল দিই, সেটা আউটপুটে যেয়ে আমরা চাইলে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যামপ্লিফাই করতে পারবো ট্রানজিস্টরের মাধ্যমে। সো লেটস সে আমরা 20 মিলিভোল্ট ইনপুটে দিলাম এবং আউটপুটে লেটস সে the signal is 20 মিলিভোল্ট পিক 20 মিলিভোল্ট পিক। সো আমরা যদি চাই একটা ট্রানজিস্টর ইউজ করে সেটাকে আমরা একটা হায়ার পিকে নিয়ে যেতে পারবো, হায়ার অ্যামপ্লিটিউডে নিয়ে যেতে পারবো। সো লেটস সে এটা হচ্ছে আমাদের 5 ভোল্ট পিক। সো এভাবে আমরা একটা সিগন্যালকে অ্যামপ্লিফাই করতে পারি, অথবা আমরা একটা সুইচ হিসাবে এই ট্রানজিস্টরকে কাজ করাতে পারি। এটা মেইনলি আমাদের ইলেকট্রনিক সুইচ। সো এখানে দুই ধরনের ট্রানজিস্টর দেখানো হচ্ছে, একটা হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর আর একটা হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর আর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, যেটাকে আমরা মসফেট বলতেছি, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। সো এখানে দেখেন যে ভোল্টেজ অ্যাট গেট কন্ট্রোলস কারেন্ট। সো আমাদের যে বিজেটিগুলো সেগুলো কারেন্ট কন্ট্রোল ডিভাইস অ্যান্ড ইউজড এক্সটেন্সিভলি ইন ডিজিটাল সার্কিটস, যেটাকে আমরা মসফেট বলতেছি। এটা মেইনলি আমাদের ভোল্টেজ কন্ট্রোলড একটা ডিভাইস। বাইপোলার জাংশন ট্রানজিস্টরস আর বিজেটি। তো এই ভিডিওতে আমরা বিজেটি কিভাবে কাজ করে সেটার কোনো ডিটেলে যাচ্ছি না, আমরা জাস্ট হচ্ছে সার্কিটগুলো কিভাবে কাজ করে সেগুলো দেখব এবং এটার কনফিগারেশনস অ্যান্ড পিনস অ্যান্ড এক্সেট্রা এগুলো দেখব। সো মেড অফ থ্রি লেয়ার্স অফ সেমিকন্ডাক্টর আইদার এনপিএন আর পিএনপি। সো লেটস সে আমার হচ্ছে তিনটা লেয়ার আছে, তিনটা লেয়ারে জাস্ট এন দেন পি দেন এন এভাবে স্যান্ডউইচ করা আর পিএনপি কনফিগারেশন। সো হ্যাজ থ্রি টার্মিনাল, এমিটার, বেজ অ্যান্ড কালেক্টর। আমরা সিম্বলে দেখতে পাচ্ছি যে কালেক্টর আছে, বেজ আছে, এমিটার আছে। তো এখন দুইটা সিম্বলের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ইমিটারের যে আমার কানেক্টিং ওয়্যার, মানে ইমিটারের যে আমার টার্মিনালটা, ইমিটারের টার্মিনালে দেখেন যে তীরটা হচ্ছে যখন আউটার সাইডে তখন আমি যেটাকে বলতেছি এনপিএন, অ্যান্ড ইনার সাইডে থাকলে আমি সেটাকে বলতেছি পিএনপি। ইউজ ফর অ্যাম্পলিফিকেশন অ্যান্ড সুইচিং। তো অ্যাম্পলিফিকেশনের ব্যাপারটাতে আমি পরে যাচ্ছি, যখন আমরা অপারেটিং পয়েন্ট নিয়ে কথা বলবো তখন আমরা অ্যাম্পলিফিকেশনের ব্যাপারটাতে দেখব, এবং যখন ডিফারেন্ট হচ্ছে আমাদের বায়াসিং কনফিগারেশন দেখব তখন হচ্ছে অ্যাম্পলিফিকেশন নিয়ে বলবো। অ্যান্ড সুইচিংয়ের বিষয়টা হচ্ছে, যদি আমার এই বেস টু ইমিটার এর থ্রুতে আমি একটা ভোল্টেজ দিই, মানে আমি যদি বেজে কারেন্ট ফ্লো করাতে পারি, তাহলে আমার কালেক্টর থেকে ইমিটারে কারেন্ট ফ্লো করতেছে, রাইট? সো যখন আমি বেজে কারেন্ট দিচ্ছি তখনই কিন্তু আমার কালেক্টর টু ইমিটার পাথটা ক্লোজ হয়ে যাচ্ছে। লেটস সে আমি যদি এখানে একটা সুইচের কথা চিন্তা করি, একটা সুইচ, যেই সুইচটা হচ্ছে এটা, লেটস সে আমার এটা কালেক্টর আর এটা হচ্ছে আমার ইমিটার, সেটা আরেকটা টার্মিনাল সুইচের। সো যখনই হচ্ছে আমি এই সুইচে, মানে এই সুইচটা অন করার জন্য আমি বেজে কারেন্ট দিব, তখন এই সুইচটা, সেটা কালেক্টর এটা ইমিটার, তখন এই সুইচটা ক্লোজ হয়ে যাবে। সো এইভাবে অ্যাকচুয়ালিতে সুইচিংটা কাজ করে মেইনলি, যে আমি পেজে যদি কোনো কারেন্ট ফ্লো করাতে পারি একটা সার্টেন অ্যামাউন্টে, যেটা হচ্ছে আমার কালেক্টর টু ইমিটারে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করাবে মেইনলি। সো সেইটাকে আমরা হচ্ছে এইভাবে আমরা সুইচিংয়ের ব্যাপারটাকে বুঝতে পারি। তো অপারেশন প্রিন্সিপালে বলতেছি, স্মল কারেন্ট অ্যাট বেস কন্ট্রোলস এ লার্জার কারেন্ট বিটুইন দ্য কালেক্টর অ্যান্ড ইমিটার। সো মেইনলি আমার বেজে কিন্তু অনেক কম পরিমাণ কারেন্ট লাগে ট্রানজিস্টরটাকে অন করতে, আর অন করার পরে তো আমি কালেক্টর থেকে ইমিটারে একটা ভালো অ্যামাউন্ট অফ কারেন্ট ট্রান্সফার করতে পারবো। তো এখন বিষয় হচ্ছে যে কারেন্ট কত ট্রান্সমিট হবে, মানে কারেন্ট কত হচ্ছে আমি কালেক্টর টু ইমিটারের থ্রুতে দিতে পারবো, সেটা ডিপেন্ড করে হচ্ছে আমি কি ধরনের ট্রানজিস্টর ইউজ করতেছি, মানে ট্রানজিস্টরের মডেলের অনুযায়ী আমার ডেটা শিট দেখতে হবে, ডেটা শিট থেকে আমি দেখতে পারবো যে আমার কারেন্ট কত ম্যাক্সিমাম যেতে পারবে, সেখানে আমরা বেটা ভ্যালুও পেয়ে যাব। সো বেটা আর একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, যেটা হচ্ছে আমার কালেক্টর টু ইমিটারে কত কারেন্ট ফ্লো হবে করেসপন্ডিং টু আমি বেসে কেমন কারেন্ট দিচ্ছি সেটার উপর সেটা ডিফাইন করে। এখানে হচ্ছে আমাদের মেইনলি বিভিন্ন ধরনের প্যাকেজ দেখানো হয়েছে যে বিজেটি কেমন কেমন হতে পারে দেখতে।
এবং তাদের প্যাকেজ টাইপগুলো কি, যেমন এইটা নর্মালি আমরা অনেক দেখতে পাই বিজেডির ক্ষেত্রে TO92A প্যাকেজ, তারপর TO92B আছে, 92C আছে, অ্যান্ড দেন সো অন। এগুলো হচ্ছে আমাদের কিছু হায়ার কারেন্ট সুইচিং, হায়ার কারেন্টের জন্য অথবা হায়ার ভোল্টেজের জন্য ইউজ করা হয়। তারপর এগুলো আমরা দেখছি অনেক অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়, অ্যান্ড সো অন। এগুলো হচ্ছে SMD SOT টাইপ, SOT23, এগুলো মেইনলি হচ্ছে কম্পিউটারের মাদারবোর্ডে বা যেখানে হচ্ছে আমাদের স্পেস কম সেগুলোতে ইউজ করা হয় মেইনলি SMD কম্পোনেন্টস। ওকে, সো এখানে কিছু ডিফারেন্স দেখানো হয়েছে। কনসিস্ট হবে থিন পি টাইপ বেস স্যান্ডউইচড বিটুইন টু এন টাইপ লেয়ার্স। সো এখানে আমার হচ্ছে পিটা হচ্ছে বেস অ্যান্ড এন দিয়ে হচ্ছে আমার স্যান্ডউইচ করা NPN ট্রানজিস্টর, অ্যান্ড পি টাইপটা হচ্ছে ডিফারেন্ট, উল্টাটা PNPটা। দেন হচ্ছে current flows from collector to emitter and electrons are the majority carriers here NPN এর ক্ষেত্রে, and current flows from emitter to collector, holes are the majority carriers here. Then base voltage, the base must be positive relative to the emitter for the transistor to conduct. That's mean আমার বেজে যে আমি বায়াসিং করব সেখানে বেজ আমার পজিটিভ থাকতে হবে, পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড থাকতে হবে, অ্যান্ড পিএনপির ক্ষেত্রে আমার নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড থাকতে হবে বেজটা। দেন সুইচিং বিহেভিয়ার কি বলতেছে, অন স্টেট বেস ইমিটার জাংশন ইজ ফরওয়ার্ড বায়াস অ্যান্ড অফ স্টেট হচ্ছে বেস ইমিটার জাংশন ইজ রিভার্স বায়াস। এটা জাস্ট সুইচিং স্টেটটা বোঝাচ্ছে এখানে, যে আমার হচ্ছে সুইচিং এর জন্য আমার অন অফ করার জন্য বেস আর ইমিটারের জাংশনটা কেমন থাকতে হবে। সো যদি আমি বিজেটিটাকে অন করতে চাই সেক্ষেত্রে আমার বেসে পজিটিভ অ্যান্ড ইমিটারে হচ্ছে নেগেটিভ থাকতে হবে, দ্যাটস মিন ফরওয়ার্ড বায়াসড। অ্যান্ড অফের জন্য হচ্ছে বেসটা হচ্ছে নেগেটিভ অ্যান্ড ইমিটার জাংশনটা পজিটিভ থাকতে হবে রিভার্স বায়াসের জন্য। অথবা নর্মালি হচ্ছে আমরা যদি বেসে কোনো কারেন্ট ফ্লো না করে তাহলেও অফ হয়ে যাবে, অ্যাজ এখানে কোনো ফিল্ড ইফেক্ট নাই। সো বেস ইমিটার জাংশন ইজ ফরওয়ার্ড বায়াসড, এখানে হচ্ছে পিএনপির ক্ষেত্রে জাস্ট উল্টাটা সিম্বল, দ্য অ্যারো অন দ্য ইমিটার পয়েন্টস আউটওয়ার্ড ডাইরেকশন অফ কারেন্ট ফ্লো, দ্য অ্যারো অন দ্য ইমিটার পয়েন্টস ইনওয়ার্ড, যেটা আমরা দেখলাম সিম্বলে। দেন অ্যাপ্লিকেশন হচ্ছে কমনলি ইউজড ইন ডিজিটাল সার্কিটস, প্রিফার টু ফর সুইচিং ডিউ টু ফাস্ট ইলেকট্রন মোবিলিটি, অ্যান্ড মেইনলি আমাদের এনপিএনটা সব থেকে বেশি ইউজ হয় ট্রানজিস্টরের মধ্যে, পিএনপিটা কম ইউজ হয়। ইউজড ইন সার্টেন অ্যানালগ সার্কিটস আর পিএনপি ক্যারেক্টারিস্টিক্স আর নিডেড, often used for sourcing current. ওকে, সো অপারেটিং পয়েন্টটা বোঝার আগে আমার একটু একটা জিনিস আগে ক্লিয়ার করে নিতে হবে, সেটা হচ্ছে এই সার্কিটটা। লেটস সে আমার হচ্ছে এই বিজেডিটাকে আমি অলরেডি একটা বায়াসিং করে রাখছি, বেসকে ডিসি বায়াসিং করে রাখছি। সো এটাকে বলে ফিক্সড বায়াস কনফিগারেশন এনিওয়ে। সো আমি এখানে একটা ভোল্টেজ দিচ্ছি হুইচ ইজ ভিসিসি, এটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ রেসপেক্টিভ টু দ্য গ্রাউন্ড। এনিওয়ে, সো আরবির মাধ্যমে আমার বেজে কারেন্ট ফ্লো হচ্ছে। সো লেটস সে আমার হচ্ছে পিসিজিটা অলরেডি অন অবস্থায় আছে, ডিসি বায়াসিং যেহেতু আমি করে দিয়েছি সো অলরেডি অন হয়ে আছে। আমার আরবি দিয়ে কারেন্ট ফ্লো করতেছে একটা অ্যামাউন্টে, অ্যান্ড আরসি দিয়ে আমার একটা হায়ার অ্যামাউন্টে কারেন্ট ফ্লো করতেছে অ্যাজ ইট ইজ ফ্লোয়িং থ্রু কালেক্টর টু ইমিটার। তো এখন যদি আমি বেজে লেটস সে আমার বেজে 1 মাইক্রোঅ্যাম্পিয়ার কারেন্ট দেওয়া আছে, আর আমার কালেক্টর টু ইমিটারে আমার লেটস সে 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, রাইট? তো এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি বেজে আরও একটু বেশি কারেন্ট ফ্লো করাতে চাচ্ছি। লেটস সে আমি 1 মাইক্রোঅ্যাম্পিয়ার থেকে আমি এটাকে 2 মাইক্রোঅ্যাম্পিয়ার করতে চাচ্ছি। তাহলে কি হবে, আলটিমেটলি আমার হচ্ছে কালেক্টরেও কারেন্ট বেশি ফ্লো করবে, কারণ আমি বেসকে আমি যত বেশি কারেন্ট দিতে পারবো সেটা হচ্ছে কালেক্টর এবং ইমিটারের থ্রুতে সেটার একটা আউটপুট আসবে। সো বেজে যদি আমি বেশি কারেন্ট দিই তাহলে কালেক্টর টু ইমিটারে বেশি কারেন্ট ফ্লো হবে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট পর আর হচ্ছে কালেক্টর থেকে ইমিটারে কারেন্ট বেশি ফ্লো হবে না, সেটাকে আমরা স্যাচুরেশন পয়েন্ট বলতে পারি। তো মেইনলি যখন হচ্ছে আমি বেজে 2 মাইক্রোঅ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করালাম তখন কি হলো, তখন আমার 100 মিলি অ্যাম্পিয়ার থেকে লেটস সে আমার হচ্ছে 150 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হওয়া শুরু করলো। আবার যদি আমি এই 1 মাইক্রোঅ্যাম্পিয়ার কারেন্টকে যদি কমাই দিই, লেটস সে 0.5 মাইক্রোঅ্যাম্পিয়ার করে দিই, 0.5 মাইক্রোঅ্যাম্পিয়ার, তাহলে লেটস সে 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট তখন ফ্লো না করে তখন হচ্ছে আমার 50 মাইক্রোঅ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে। সো এই যে হচ্ছে আমার একটা ফিক্সড, আমি একটা বায়াসিং করার পরে 1 মাইক্রোঅ্যাম্পিয়ার করার পরে সেখানে আমি কারেন্ট 2 মাইক্রোঅ্যাম্পিয়ার করলে বাড়তেছে, 0.5 মাইক্রোঅ্যাম্পিয়ার করলে কমতেছে।
সো এই কমা বাড়াটার জন্য একটা নির্দিষ্ট অপারেটিং পয়েন্ট দরকার হয়। সো এইটা হচ্ছে মেইনলি এই গ্রাফে বোঝানো হয়েছে। দেখেন যদি আমি এতে হচ্ছে একে আমি ফার্স্টে দেখি, এটা হচ্ছে দেখেন যে এখানে আমার কোনো আইসিতে কোনো কারেন্টই ফ্লো হচ্ছে না আইসির দিকে। যদি এটা আমার আইসি হয় তাহলে আইসিতে কিন্তু খুবই অল্প পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, যে এই পরিমাণ, দ্যাটস অ্যামাউন্ট অফ। সো এটা অ্যারাউন্ড এখানে যদি 5, এটা যদি মিলি অ্যাম্পিয়ার হয় তাহলে 5, এখানে অ্যারাউন্ড 1 মিলি অ্যাম্পিয়ার বা তারও কম কারেন্ট ফ্লো হচ্ছে। সো এইটা হচ্ছে কাট অফ রেজিয়নে আছে, মানে আমার আইসি আমি হচ্ছে কারেন্ট ফ্লো হতে দিচ্ছি না, মানে আমি হচ্ছে বেজে কোনো কারেন্ট ফ্লো করতেছি না। এই যে 0 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট আমি কিন্তু বেজে দিচ্ছি। সো এখানে এটাকে আমরা কাট অফ রিজন বলতে পারি, যেখানে হচ্ছে কোনো কারেন্টই ফ্লো হচ্ছে না বা সুইচটা অফ আছে। এখন যদি আমি সিটা দেখি, সি এর ক্ষেত্রে দেখেন যে আমার বেজে হচ্ছে 10 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করানো হচ্ছে। সেক্ষেত্রে আমার হচ্ছে কালেক্টর দিয়ে আমার কারেন্ট ফ্লো হচ্ছে অ্যারাউন্ড লেটস সে এটা 3.5 মিলি অ্যাম্পিয়ার। সো 3.5 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে আমার কালেক্টর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে সি পয়েন্টের ক্ষেত্রে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আমি যদি এই কারেন্টটাকে বাড়াইতে চাই, এই কারেন্টটাকে আমি যদি কালেক্টরের কারেন্ট বাড়াতে চাই, তাহলে অবশ্যই আমার বেজের কারেন্টকে কন্ট্রোল করতে হবে, বেজের কারেন্ট বাড়াইতে হবে। তো বাড়াইলে হচ্ছে আমি নর্মালি এটাকে অনেক দূর বাড়াইতে পারবো। সরি, এটা তো হচ্ছে আমার ভোল্টেজ রেল। সো আমি বাড়াইলে অনেক দূর পর্যন্ত আমি কারেন্ট হচ্ছে বাড়াইতে পারবো সি এর ক্ষেত্রে। কিন্তু যদি আমি কমাইতে চাই তাহলে কিন্তু আমি খুব বেশি দূর পর্যন্ত কমাইতে পারবো না, আমার এখানে এই পর্যন্ত এসে কিন্তু আমার থেমে যেতে হবে। সো সেক্ষেত্রে আমি সিটাকে অপারেটিং পয়েন্ট বলতেছি না, কারণ আমি এখানে কারেন্টটা অ্যাডজাস্ট করতে পারতেছি না, অ্যাজ ওয়েল অ্যাজ ভোল্টেজও কিন্তু আমি অ্যাডজাস্ট করতে পারছি না। আমি ভোল্টেজ হচ্ছে অনেক বেশি বাড়াইতে পারতেছি ভিসি থ্রুতে, মানে কালেক্টর টু ইমিটার ভোল্টেজ, কিন্তু আমি বেশি কমাইতে পারতেছি না, মানে আমি স্যাচুরেশনে পৌঁছায় যাচ্ছি লেফটের দিকে গেলে। সো এই সি পয়েন্টটাকেও আমি বলতেছি না যে এটা একটা অপারেটিং পয়েন্ট হতে পারে। আবার যদি আমি ডি পয়েন্টের ক্ষেত্রে দেখি, দেখেন ডি পয়েন্টের ক্ষেত্রে যদি আমার এইটা হচ্ছে ফিক্সড একটা ভোল্টেজ বা একটা কারেন্ট ভ্যালু হয়ে থাকে, সেটাও কিন্তু আমি বেশি দূর পর্যন্ত ভোল্টেজের ভ্যালু বাড়াতে পারতেছি না, বা এটাকে বলতে পারেন যে এটা পাওয়ার ম্যাক্সের কাছাকাছি চলে যাচ্ছে, মানে আমি কমানো বাড়ানো বেশি করতে পারতেছি না। এটা লেফটে গেলেও হচ্ছে আমার দেখা যাচ্ছে যে আমি যে ভিসি যে ভোল্টেজ সেটা কমাইতে পারতেছি, বাট আমি কিন্তু বাড়াইতে পারতেছি না বেশি, বা কারেন্টের দিকে গেলেও আমি কিন্তু বেশি বাড়াইতে পারতেছি না, বা কমাইতে পারতেছি কিছুটা, বাট বাড়াইতে পারতেছি না। সো ডি এর ক্ষেত্রেও আমার হচ্ছে এটাকে আমি অপারেটিং পয়েন্ট বলতে পারতেছি না। কিন্তু ইন কেস অফ বি এর ক্ষেত্রে দেখেন আমি লেফট সাইডে অনেকটুকু কমাইতে পারতেছি ভোল্টেজ, আমি বাড়াইতেও পারতেছি অনেকটুকু, আমি কারেন্টও হচ্ছে বেশি করতে পারতেছি, কালেক্টর টু ইমিটারের থ্রুতে আমি হচ্ছে কারেন্ট কিছুটা কমাইতেও পারতেছি, ডিপেন্ডিং অন আমি বেজে কেমন পরিমাণ কারেন্ট দিচ্ছি। সো বিটা হচ্ছে আমাদের একটা পারফেক্ট অপারেটিং পয়েন্ট এই ট্রানজিস্টরের জন্য, মানে যেই ট্রানজিস্টরে আমার গ্রাফ দেওয়া আছে। এখন বিষয় হচ্ছে যে কেন আমার হচ্ছে কারেন্ট বেশি দরকার বা কম দরকার, কেন আমার হচ্ছে ভোল্টেজ বেশি দরকার বা কম দরকার। এইখানে হচ্ছে মজাটা, সেটা হচ্ছে যখন আমি ডিসি বায়াসিং করে রাখতেছি, ডিসি বায়াসিং করার পরে আমি যখন একটা সিগন্যাল দিব, লেটস আমি যদি একটা একটা ছোট্ট একটা সিগন্যাল দিই, ঠিক আছে, এটা যদি আমি বেজে এই সিগন্যালটা দিই, লেটস এটার পিক হচ্ছে লেটস 5 মিলিভোল্ট, লেটস 5 মিলিভোল্টের একটা পিক আমি দিচ্ছি। সো এই যে ছোট্ট একটা ভোল্টেজের জন্য আমার যে হচ্ছে এক্সট্রা একটা কারেন্ট এই বেজের মধ্যে ফ্লো হচ্ছে, লেটস সে এটা হচ্ছে যখন আমার পজিটিভ হাফ সাইকেলে থাকবে তখন কিন্তু বেজে একটা কারেন্ট ফ্লো হবে, আবার যখন নেগেটিভ হাফ সাইকেলে থাকবে তখন কিন্তু বেজ থেকে যে কারেন্ট আছে সেই কারেন্টটা আবার হচ্ছে মানে রিভার্সেবল হবে কিছুটা। লেটস সে আমি যদি এখানে একটা এসি সিগন্যাল দিই, এখানে যদি আমি একটা এসি সিগন্যাল দিই, একটা সিনুসয়েডাল ওয়েভ, সেটা হচ্ছে গ্রাউন্ডের রেসপেক্টে। সো আমি যদি বেজে আগে থেকে বায়াসিং করে রাখি, যখন এর পজিটিভ হাফ সাইকেল থাকবে তখন হচ্ছে আমার কারেন্ট আরও বেশি ফ্লো হবে বেজে, কারণ আমার এই ভোল্টেজ মানে আমার বেজের যে হচ্ছে আগে থেকে যে বায়াসিং ভোল্টেজ ছিল সেটার থেকে আমি এক্সট্রা 5 মিলিভোল্ট পাচ্ছি। আবার যখন হচ্ছে আমি নেগেটিভ হাফ সাইকেলকে খেয়াল করব তখন থেকে কিন্তু আমি হচ্ছে এই বেজের থেকে এই 5 মিলিভোল্টটাকে আমার বাদ দিতে হবে, কারণ এটা নেগেটিভ হাফ সাইকেল রিভার্সে কানেক্টেড। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমার এই সিগন্যালটাকে অ্যামপ্লিফাই করার জন্য আমার হচ্ছে এই পজিটিভ অ্যান্ড নেগেটিভ হাফ সাইকেল দুইটাই দরকার। দ্যাটস মিন আমি বেসকে একবার বাড়াচ্ছি, ভোল্টেজ একবার বাড়াচ্ছি বা কারেন্ট একবার বেশি ফ্লো করাচ্ছি, আবার একবার কম ফ্লো করাচ্ছি। অ্যান্ড এই রেসপেক্টে আমার কিন্তু কালেক্টর অ্যান্ড ইমিটারের থ্রুতে যে কারেন্টটা সেটা কমতেছে বা বাড়তেছে, এবং কালেক্টর টু ইমিটারের থ্রুতে যে আমার ভোল্টেজটা মানে এখান থেকে যদি আমি ভোল্টেজটা নিই সেটাও কিন্তু বাড়তেছে কমতেছে। সো যখনই আমি একটা এসি সিগন্যালকে
ডিসি বায়াসিং করার পরে একটা এসি সিগন্যালকে অ্যাম্পলিফাই করতে চাইবো, তখনই আমার এই অপারেটিং পয়েন্টটা দরকার, যাতে আমি চাইলেই হচ্ছে কম কারেন্ট ফ্লো করাইতে পারি, চাইলে আমি বেশি কারেন্ট ফ্লো করাইতে পারি, আবার হচ্ছে কম ভোল্টেজ বেশি ভোল্টেজ, চাইলে আমি হচ্ছে বেশি কারেন্ট ফ্লো করাতে পারি, কম কারেন্ট ফ্লো করাতে পারি। সো এটা হচ্ছে আমার একটা পারফেক্ট অপারেটিং পয়েন্ট। সো দিস ইজ হট অ্যাবাউট অপারেটিং পয়েন্ট। ওকে, কনফিগারেশনস। এখন এই চারটা কনফিগারেশনস দিয়ে আমার চারটা হচ্ছে ম্যাথ আছে, সো এই ম্যাথগুলো আমরা দেখব। আর হচ্ছে ভিভির হচ্ছে ভোল্টেজটা আমার অলওয়েজ ফিক্স। ভিভির ভোল্টেজটা কেন ফিক্স? এখানে হচ্ছে আমার যে ট্রানজিস্টর থাকে, সেটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, এটা বেস। তো এই ট্রানজিস্টরের ক্ষেত্রে হচ্ছে এই যে বেস এবং ইমিটার, এইটার থ্রুতে একটা হচ্ছে ডায়োড ফর্ম করা থাকে। সো ফর্ম করা থাকে বলতে এখানে অটোমেটিক্যালি একটা ডায়োড ফর্ম হয়ে যায়। সো যেহেতু এটা হচ্ছে আমার এইভাবে তীর দেওয়া, সো এটা হচ্ছে আমার পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ বলতে পারি। সো এখানে হচ্ছে আমার 0.7 ভোল্ট অলওয়েজ ড্রপ হয়। সো এখানে আমরা বলতে পারি যে ভিবি ইজ ইকুয়াল টু 0.7 ভোল্ট বেস টু ইমিটার ভোল্টেজ। আচ্ছা, এখন আই ইজ ইকুয়াল টু বেটা প্লাস 1 আইবি ইজ ইকুয়াল টু আইসি লিখছে। এটা হচ্ছে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা বেজে যে পরিমাণ কারেন্ট দিলাম, আমি বেজে হচ্ছে 1 মাইক্রোঅ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট দিলাম। তো এটার জন্য আমার আইসি মানে কালেক্টর টু ইমিটারের যে পাথ, সেই পাথে আমার কারেন্ট ফ্লো হচ্ছে লেটস সে 10 মিলি অ্যাম্পিয়ার। সো এখানে যে আমি একটা অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করাচ্ছি, সেটার জন্য আমার একটা বিগার অ্যামাউন্ট অফ কারেন্ট হচ্ছে কালেক্টর দিয়ে ফ্লো হচ্ছে। এইটার মাঝখানে আসলে কে রোলটা প্লে করতেছে? সো এইটা হচ্ছে আমার যে ট্রানজিস্টরের যে প্যারামিটার একটা, সেটা হচ্ছে বেটাটা হচ্ছে রোলটা প্লে করতেছে। সো আইবির যে কারেন্ট, সেটাকে যদি আমরা বেটা দিয়ে মাল্টিপ্লাই করে দিই, হুইচ ইজ এটা ডিপেন্ড করে যে হচ্ছে আমার ট্রানজিস্টর কোড মডেলে ইউজ করতেছি সেটার উপরে বেটার ভ্যালুটা। সো এই বেটার ভ্যালুটা যদি আমি আইবি দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে হচ্ছে আমি আইসি পাবো, মানে কত পরিমাণ কারেন্ট আমার আইসি দিয়ে ফ্লো হতে পারে ফর এ অ্যামাউন্ট অফ কারেন্ট ইন আইবি। সো এই জন্য লিখছে যে বেটা প্লাস 1 মাল্টিপ্লাইড বাই আইবি ইজ ইকুয়াল টু আইসি। যেহেতু আমার আইসি দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা আলটিমেটলি ইমিটার দিয়েই ফ্লো হচ্ছে, সো এই জন্য আই আর আইসি একই সাথে লিখছে, আই ইকুয়াল টু আইসি। অ্যান্ড বেটা প্লাস 1 দিয়েছে, বাট বেটার ভ্যালু যখন হচ্ছে 300 বা হচ্ছে লেটস সে 400, তখন অ্যাকচুয়ালিতে 1টা খুব একটা ম্যাটার করে না। সো এখানে হচ্ছে জাস্ট 1টাকে নেগলেক্ট করে লিখছে যে আইসি ইজ ইকুয়াল টু বেটা আইবি। ওকে, সো এখানে হচ্ছে ফিক্সড বায়াস কনফিগারেশন, যেখানে হচ্ছে আমাদের একটা সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিয়েছে। ফিক্সড বায়াস কনফিগারেশনে দেখেন যে আমার যে ভিসিসি, এই ভিসির সাথে জাস্ট একটা রেজিস্টার আরবি, যেটার মাধ্যমে আমার বেসের কারেন্টটা কন্ট্রোল হচ্ছে, অ্যান্ড কালেক্টরের কারেন্টটা আমরা রেজিস্টার আরসি দিয়ে কন্ট্রোল করতে পারি। এখন আমরা দেখব যে ফিক্সড বায়াসের ক্ষেত্রে ম্যাথটা কিরকম। সো ফিক্সড বায়াস কনফিগারেশনের জন্য বলছে যে ডিটারমাইন দ্য ফলোইং ফর দ্য ফিক্সড বায়াস কনফিগারেশন ইন ফিগার 4.7। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি 4.7 ফিগারটা ছিল, অ্যান্ড এতে হচ্ছে বলছে যে আইবি বের করতে অ্যান্ড আইসি বের করতে, তারপর বিতে ভিসিই, দেন ভিবি অ্যান্ড ভিসি অ্যান্ড ভিবিসি। এনিওয়ে, সো এখন আমরা দেখি যে এটা অ্যাকচুয়ালিতে কীভাবে ম্যাথটা করছে। সো যদি আমরা ফার্স্টে দেখি যে আমাদের বেজের থ্রুতে কারেন্ট কত, সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা জানি যে এইটা হচ্ছে আমার বেজ আর এটা হচ্ছে ইমিটার। সো এটা যদি বেজ আর ইমিটার হয়, বেজ আর ইমিটার হয়, তাহলে এটাকে আমরা বলতে পারি যে এটা একটা ভিভি ভোল্টেজ, হুইচ ইজ আমরা যেটা জানি যে 0.7 ভোল্ট, রাইট? এখন আমি যদি হচ্ছে এই রুটটাকে আপাতত পাশে রাখি, এখন আমি যদি হচ্ছে ভিসিসি থ্রুতে দেখি যে ভিসিসি, দেন হচ্ছে কারেন্ট ফ্লো করতেছে আরবি দিয়ে, দেন এটা হচ্ছে মেইনলি আমার ইমিটারের থ্রু দিয়ে পাস হয়ে যাচ্ছে। যদি এই রুটটা আমি হচ্ছে আগে ক্যালকুলেট করি, তাহলে দেখেন এখানে ভিসিসি আছে ফার্স্টে, দেন হচ্ছে আমার একটা রেজিস্টার আছে, এবং রেজিস্টারের থ্রু দিয়ে যদি আমার আইবি কারেন্ট পাস করে, তাহলে আমি এটাকে বলতে পারি আইবি আরবি, মানে এখানকার যে ভোল্টেজ লেটস সে আরবি, সো আমার এখানে ভিভি একটা ভোল্টেজ হবে, রাইট? সো ভিভি ভোল্টেজটা কি হবে? ভি ইজ ইকুয়াল টু আইআর। সো কারেন্ট যেটা বেস দিয়ে ফ্লো করতেছে সেইটা মাল্টিপ্লাইড বাই দ্য আরবি, সো ভিভি ইজ ইকুয়াল টু আইবি আরবি লিখতে পারি। আর এখানে হচ্ছে বিই, বেস টু ইমিটারের যে ভোল্টেজ, সেটা তো আমরা জানি 0.7 ভোল্ট। সো
এই বেস দিয়ে কি কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমরা এই ইকুয়েশন দিয়ে লিখতে পারি। আচ্ছা, এখন এই ইকুয়েশনটা কিভাবে আসলো? মেইনলি এখানে ফার্স্টে হচ্ছে আমাদের যে কিরশফস ভোল্টেজ ল সেটা অ্যাপ্লাই করা হয়েছে। দ্যাটস ইট। মনে করেন এখানে হচ্ছে আমার ভোল্টেজ হচ্ছে আছে একটা, হুইচ ইজ এটা পজিটিভ অ্যান্ড রেসপেক্টিভ টু দ্য গ্রাউন্ড, আর এটা নেগেটিভ আছে। সো এটা পজিটিভ হলে আমি লিখতে পারি প্লাস ভিসিসি, দেন হচ্ছে এটা হচ্ছে আমার পজিটিভ, এটা নেগেটিভ, মাইনাস আইবি আরবি, দেন হচ্ছে এটা বেসটা পজিটিভ, ইমিটার নেগেটিভ, সো হচ্ছে মাইনাস ভিবিই। সো এটা যদি আমি লিখি, তারপর আমি এখান থেকে যদি সলভ করি, তাহলে আমরা এই ইকুয়েশনটা পাই, হুইচ ইজ আইবি ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস ভিবি ডিভাইডেড বাই আরবি। তো এটা সলভ করলে আমরা 47.08 মাইক্রোঅ্যাম্পিয়ার পাই। এখন আমরা জানি, একটু আগে আমরা যে ইকুয়েশনে দেখলাম যে আইসি ইজ ইকুয়াল টু বেটা আইবি, বেটা আইবি। সো এখানে বেটার ভ্যালুটা সম্ভবত দেওয়া আছে কোথাও, আচ্ছা দেওয়া না, এই যে বেটার ভ্যালু। ওকে, সো বেটার ভ্যালু দেওয়া আছে। সো আমরা আইবি জানি, আমরা যেটা একটু আগে বের করলাম, তাহলে বেটা দিয়ে আইবি মাল্টিপ্লাই করে দিলে আমরা আইসি পেয়ে যাচ্ছি। অ্যান্ড ভিসির ক্ষেত্রে ভিসিসি মাইনাস আইসি আরসি, সো ভিসিসি হচ্ছে ভিসিই ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসি আরসি করছে। এটার কারণ হচ্ছে দেখেন যে আমি যদি এখন ভিসিই বের করতে চাই, দ্যাটস মিন হচ্ছে কালেক্টর টু হচ্ছে ইমিটার ভোল্টেজ, হুইচ ইজ দিস ওয়ান ভিসিই, এটা কালেক্টর, এটা ইমিটার। তো এটা যদি আমি বের করতে চাই, তাহলে এটার থ্রুতে একটা রেজিস্টার আছে হুইচ ইজ আরসি, আর আরসি এর থ্রু দিয়ে যেহেতু আমার কারেন্ট পাস হবে আইসি কারেন্ট, কারণ এটা তো হচ্ছে আমার কালেক্টর, তো কালেক্টর দিয়ে কালেক্টর কারেন্ট পাস হবে আইসি, যেটা আমরা অলরেডি একবার বের করে ফেলছি 2.35 মিলি অ্যাম্পিয়ার। সো আরসি দিয়ে যদি আমি আইসি কে মাল্টিপ্লাই করি, তাহলে আমি এখানকার ভোল্টেজ ড্রপটা পেয়ে যাচ্ছি। আরসি এর থ্রুতে, আরসি রেজিস্টারের থ্রুতে যে ভোল্টেজ, সেই ড্রপটা আমরা পেয়ে যাচ্ছি। সো এই ভোল্টেজ ড্রপটা আমরা যদি পেয়ে যাই, তাহলে আমাদের যে ভিসিসিতে যে 12 ভোল্ট আছে, সেই ভোল্টেজ থেকে যদি আমরা যে এই আরসি এর থ্রুতে যে ভোল্টেজ ড্রপ সেটা যদি মাইনাস করে দিই, তাহলেই কিন্তু আমরা কালেক্টর আর ইমিটারের থ্রুতে যে ভোল্টেজ হুইচ ইজ ভিসিই, সেটা কিন্তু পেয়ে যাব, রাইট? সো সেটাই এখানে করা হয়েছে, হুইচ ইজ ভিসি ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসিআরসি। সো সেটা করলে আমাদের 6.83 ভোল্টেজ আসে। এখন বলছে কি যে ভিবি অ্যান্ড ভিসি ক্যালকুলেট করতে, তো আমরা জানি কি যে ভিবি ইজ ইকুয়াল টু ভিবিই ইজ ইকুয়াল টু 0.7 ভোল্ট। তার কারণ কি? কারণ হচ্ছে দেখেন যে ভিবিই যদি আমি লিখি, এটাকে আমি লিখতে পারি ভিবি মাইনাস ভিই, রাইট? এখন ভিবি হচ্ছে 0.7 ভোল্ট, সেটা আমরা জানি অলরেডি 0.7 ভোল্ট। সো ভিই ভোল্টেজটা কত? ভি যেহেতু আমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড, দিস ওয়ান ইজ দ্য ইমিটার অ্যান্ড এটা হচ্ছে ডাইরেক্টলি গ্রাউন্ডের সাথে কানেক্টেড। সো গ্রাউন্ডের মানে হচ্ছে আমার 0 ভোল্ট। সো ভি যদি 0 ভোল্ট হয়, তাহলে আমি লিখতে পারি ভিবিই ইজ ইকুয়াল টু ভিবি। এই কারণে এখানে হচ্ছে ভিবি ইজ ইকুয়াল টু ভিবি লিখছে 0.7 ভোল্ট। অ্যান্ড ভিসি ইজ ইকুয়াল টু ভিসিই, এটাও লিখছে সেম ভাবে যে ভিসি ইজ ইকুয়াল টু, আমি যদি লিখি তাহলে ভিসি মাইনাস ভি, অ্যান্ড ইমিটারটা যেহেতু আমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড, সো এটা হচ্ছে 0 ভোল্ট অ্যান্ড ভিসিটাই হচ্ছে আমার ভিসিই। সো ভিসি ইজ ইকুয়াল টু 6.83 ভোল্ট লিখছে। নাও ইউজিং ডবল সাবস্ক্রিপ্ট নোটেশন ইয়েলস, এখানে হচ্ছে ভিবিসি বের করতে বলছে, ভিবিসি। সো ভিবিসি মানে কি? ভিবিসি সেম, ভিবিসি মানে হচ্ছে ভিবি মাইনাস ভিসি। সো আমরা যেহেতু ভিবি জানি, আমরা ভিসি জানি, আমরা ইজিলি হচ্ছে বিসিটা ক্যালকুলেট করতে পারি। Okay, now emitter bias configuration. An emitter register to improve the stability level over that the fixed bias configuration. The more stable the configuration, the less its response to wave change due to undesirable changes in temperature and parameter variation. সো এখানে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে আমি এর আগে আরবি রেজিস্টার ইউজ করছি শুধুমাত্র বেজের কারেন্টকে কন্ট্রোলে রাখার জন্য, বা হচ্ছে আমরা যে বায়াসিং করছি সেটার জন্য। কিন্তু এখন হচ্ছে আমার আরই সহ কানেক্ট করা আছে, দ্যাটস মিন আমি যখনই বেজের কারেন্টটা কন্ট্রোল করতে যাব, তখন আমার এই আরই রেজিস্টারটাও কিন্তু প্রয়োজন, কারণ এখানে যখন কারেন্টটা ফ্লো হবে আরই এর থ্রু দিয়েই ফ্লো হবে বেজের কারেন্টটা সহ। সো এখন আমার দুইটা হচ্ছে রেজিস্টার আছে, সো আমি আরও বেশি স্টেবলভাবে আমার বেসকে কন্ট্রোলে রাখতে পারবো। সেটার জন্য আমার টেম্পারেচার এবং অন্যান্য প্যারামিটারের ভ্যারিয়েশনসটা কম হবে।
এই জন্য আমার ইমিটার বায়াস কনফিগারেশন দরকার হচ্ছে। এখন এখানে দেখেন যে IB is equal to VCC minus VB divided by RB plus beta plus 1 into RE। এখানে একটু এক্সটেনশন আছে যেটা হচ্ছে beta plus 1 into RE or beta into RE anyway। তো এখন বেটা কেন আমার আর এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে, যেহেতু আমার হচ্ছে এখানে আইসি এর কারেন্ট ফ্লো হচ্ছে যেটা আরসি দিয়েও হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ আরই দিয়েও হচ্ছে। তো যেহেতু আমি যখন বেটা ক্যালকুলেশন আমি যখন আইবি এর কারেন্ট ক্যালকুলেশন করতেছি তখন আমার আরইটা কনসিডারেশনে নিয়ে আসতে হচ্ছে, তাই আমার এখন বেটাকে আরই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে অ্যাজ দ্য আইসি কালেক্টর কারেন্টটাও আমার আর দিয়ে ফ্লো হচ্ছে। এখন আমরা একটা ম্যাথ দেখি ইমিটার ব্যাস কনফিগারেশনের। এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা ছিল অ্যান্ড এখানে হচ্ছে আমাদের যে কি বের করতে বলছে সেটা। সো ফার্স্টে বের করতে বলছে আইবি। একটু আগে আমরা যে ইকুয়েশনটা দেখে আসলাম সেটা দিয়ে আমরা আইবি বের করতে পারি, বিসিসি মাইনাস বিবি ডিভাইড বাই আরবি প্লাস বেটা প্লাস 1 ইন্টু আরই। সো এখানে এইটুকু জাস্ট এক্সটেনশন ফিক্সড ব্যাস কনফিগারেশনের থেকে, সো ওইটা জাস্ট আমরা অ্যাড করে দিচ্ছি। আর আমাদের রেজিস্টার ভ্যালু দেওয়া আছে, দিস ওয়ান ইজ আরই। ইমিটারের থ্রুতে আমার যে গ্রাউন্ডের রেজিস্টার কানেক্টেড এটাকে আমরা আরই বলবো, অ্যান্ড এটা হচ্ছে আমাদের আরবি। সো আরই অ্যান্ড আরবি এর ভ্যালু আছে, ভিভি আমরা জানি যে 0.7 ভোল্ট, ভিসিসিও হচ্ছে দেওয়া আছে 20 ভোল্ট। সো ইজিলি আমরা হচ্ছে আইবি কারেন্ট বের করতে পারি। অ্যান্ড আইসি আমরা আগে থেকে জানি যে বেটা ইন্টু আইবি। সো আমরা যেহেতু আইবি জানি, সো বেটাও এখানে দেওয়া আছে 50, ইজিলি আমরা আইসি ক্যালকুলেট করতে পারি। দেন হচ্ছে আমাদের যেটা বলছে যে ভিসি, দ্যাটস মিন ইমিটার কালেক্টর ইমিটার ভোল্টেজ বের করতে। সো এখানে কালেক্টর ইমিটার ভোল্টেজ বের করতে হলে দেখেন এখানে আমার সোর্সে হচ্ছে 20 ভোল্ট আছে, আর এখানে আমার একটা রেজিস্টার আছে যেটা হচ্ছে আমার আরসি রেজিস্টার, আর এটা একটা আরই রেজিস্টার। সো যখন হচ্ছে এই 20 ভোল্ট এই সিই কালেক্টর ইমিটারের থ্রুতে লাগানো থাকবে বা হচ্ছে বায়াসিং করা থাকবে, তখন হচ্ছে আমার এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে। সেদিক দিয়ে যদি আমার কালেক্টর কারেন্ট ফ্লো হয় তাহলে আমার দুইটা হচ্ছে রেজিস্টার আছে যেগুলো হচ্ছে আমার কারেন্টগুলোকে হচ্ছে কন্ট্রোলে রাখবে। সো একটা হচ্ছে আরসি আর একটা হচ্ছে আরই। সো এই দুইটা রেজিস্টারের ভ্যালু তো আমি অলরেডি জানি, আমি জানি যে কালেক্টর দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে। সো আমি যদি এই দুইটা রেজিস্টারের ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে চাই তাহলে আমাদের জাস্ট কালেক্টরের কারেন্টকে এই আরসি অ্যান্ড আরই দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে আমরা এই দুইটা ভোল্টেজ ড্রপ পেয়ে যাব। সো আমার সোর্সে ছিল হচ্ছে 20 ভোল্ট, আর আমার যে রেজিস্টার আরসি সেটাতে 2 কিলো ওহমস, আর এটার জন্য একটা ড্রপ হচ্ছে সেই ড্রপ, আর হচ্ছে আরইতে আর একটা ড্রপ। সো এই তিনটা এই মেইন সোর্স ভোল্টেজ থেকে আমার এই যে দুইটা ড্রপ বিয়োগ করলে আমরা কিন্তু এই কালেক্টর টু ইমিটারের যে ভোল্টেজ সেটা পেয়ে যাচ্ছি। সো এই জন্য বলছে কি যে ভিসি ইজ ইকুয়াল টু ভিসিসি মানে সোর্স ভোল্টেজ মাইনাস আইসি, আইসি মানে হচ্ছে আমার কালেক্টরের থ্রুতে কারেন্ট মাল্টিপ্লাইড বাই আরসি প্লাস আরই। এখন এটা ছিল মেইনলি আরসি ইন্টু আইসি ইন্টু আরসি, দেন হচ্ছে প্লাস আইসি ইন্টু আরই। সো আইসিটাকে জাস্ট কম নিয়েছে, তারপর জাস্ট আমাদের ভিসি বের হয়ে গেছে। এখন ভিসি ভিসি ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসি আরসি, এটা কেন করছে? এখন ভিসি ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস আর আইসি আরসি সেটা করার কারণ হচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের কালেক্টর। সো আমার এই কালেক্টরের ভোল্টেজটা যদি আমি দেখতে চাই, কালেক্টরের যে ভোল্টেজ এখানে যে ভোল্টেজটা এখানে যে ভোল্টেজটা সেটা আমি যদি দেখতে চাই তাহলে আমার জাস্ট এই যে রেজিস্টর সেই রেজিস্টরের ড্রপটা মাইনাস করলেই হচ্ছে। সো এই কারণে ভিসিসি থেকে আমার জাস্ট আইসিআরসিটা হচ্ছে মাইনাস করে দিয়েছে, যেটা হচ্ছে আমার 15 ভোল্ট আসতেছে। আবার সেম ভাবে যদি আমি হচ্ছে ভি দেখতে চাই, সেম ভাবে না অ্যাকচুয়ালিতে ভিটা ডিফারেন্ট ভাবে ক্যালকুলেট করা, সরি। সো ভিই যদি আমি ক্যালকুলেট করতে চাই সেক্ষেত্রে আমরা জানি যে ভিসিই ইজ ইকুয়াল টু ভিসি মাইনাস ভিই। সো আমি অলরেডি ভিসি ক্যালকুলেট করে ফেলেছি, এখন আমার দরকার হচ্ছে ভি। আর ভিসির ভোল্টেজটা হচ্ছে আমরা প্রথমেই দেখেছি যে না এই যে 13.97 ভোল্ট। সো ভিসি জানি, আমরা হচ্ছে ভিসিও জানি, তাহলে আমরা ভি ইজিলি ক্যালকুলেট করতে পারি। দেন সেমভাবে আমরা ভিভি ভিবিসি এগুলো ক্যালকুলেট করতে পারি। লেটস সে যদি আমি ভিভি ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা জানি কি ভিভি ইজ ইকুয়াল টু 0.7 ভোল্ট, রাইট? সো ভিবিই ইজ ইকুয়াল টু 0.7 ভোল্ট যদি হয় তাহলে ভিবি মাইনাস ভিই হুইচ ইজ
VBE। এখন আমি ইমিটারের ভোল্টেজটা অলরেডি জানি, V is equal to 2.01 ভোল্ট। সো এখান থেকে জাস্ট আমরা VB-টা ক্যালকুলেট করতে পারি। সেম ভাবে আমরা VBC-ও করতে পারি, VBC is equal to VB minus VC। দেন হচ্ছে আমরা যদি জাস্ট VB থেকে BC-টা হচ্ছে মাইনাস করে দিই, তাহলে হচ্ছে আমাদের VBC আমরা পেয়ে যাব। ওকে, এখানে জাস্ট বাকি ক্যালকুলেশনগুলো দেখানো হয়েছে VB অ্যান্ড VBC এর জন্য। ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন। এখন ভোল্টেজ ডিভাইডার বায়াস কনফিগারেশনে আমাদের হচ্ছে বেটার উপর ডিপেন্ডেন্সি আরও কমে গেছে। আর হচ্ছে বেটা যেহেতু আমাদের টেম্পারেচার এবং আদার প্যারামিটার সেন্সিটিভ, সো বেটার উপর ডিপেন্ডেন্সি যত কমবে আমাদের সিস্টেমটা তত বেশি স্টেবল হবে। সো এখানে হচ্ছে জাস্ট R1 অ্যান্ড R2 এটার দ্বারা আমার ভোল্টেজটাকে ডিভাইড করে বেজে সেই আমাদের বায়াসিংটা করা। ইন কেস অফ ভোল্টেজ ডিভাইডার বায়াস কনফিগারেশন, এখানে বিষয়টা একটু ট্রিকি। সেটা হচ্ছে যে যেহেতু আমার এখানে দুইটা রেজিস্টার আছে ভোল্টেজ ডিভাইড করতেছে, তো আমাদের ফার্স্টে হচ্ছে এই দুইটা রেজিস্টারের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ডিটারমাইন করতে হবে বেজের রেসপেক্টে, অফকোর্স। সো সেটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের এখানে 22 ভোল্ট আছে, 22 ভোল্ট দ্যাটস মিন হচ্ছে আমার এই 39 কিলো ওহমস অ্যান্ড 3.9 কিলো ওহমস 22 ভোল্টের সাথে গ্রাউন্ডের রেসপেক্টে কানেক্টেড। সো আমি যদি দেখাই তাহলে এইখানে হচ্ছে যদি আমি একটা ভোল্টেজ সোর্স দেখাই যেটা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড নেগেটিভলি। এখন যখন আমরা হচ্ছে কোনো একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ডিটারমাইন করতে চাই, তখন আমরা যে সোর্সটা আছে সেই সোর্সটা কিন্তু শর্ট করে দিই। সো আমি যদি এই সোর্সটাকে শর্ট করে দিই এই পয়েন্টে, মানে আমি এখন সোর্সটা ধরতেছি না, সোর্সটা যদি আমি শর্ট করে দিই তাহলে দেখবেন যে যদি আমি বেজের রেসপেক্টে আমার যে রেজিস্ট্যান্স মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা ডিটারমাইন করতে চাই, তাহলে কিন্তু এই 39 কিলো ওহমস অ্যান্ড 3.9 কিলো ওহমস কিন্তু প্যারালালে আছে। তো দেখেন যে লেটস সে এটা হচ্ছে 39 কিলো ওহম, এটা হচ্ছে 3.9 কিলো ওহম, এটা হচ্ছে আমার গ্রাউন্ড, আর এটা হচ্ছে আমার বেস। এখন বুঝতে পারবেন নিশ্চয়ই যে এটা হচ্ছে বেস, এটা বেস, এটা হচ্ছে 39 which is connected to the ground and 3.9 also connected to the ground. সো যেহেতু আমার এই কনফিগারেশনে আছে, সো আমার যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হয় বেজের রেসপেক্টে, যেহেতু আমার আলটিমেটলি হচ্ছে এই রেজিস্টরের যে আমার ভ্যালু দ্যাটস মেন ভোল্টেজ সেটা আমার বের করতে হবে। সো আমি ফার্স্টে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেহেতু এই রেজিস্টরগুলো প্যারালালি আছে বেজের রেসপেক্টে, সো আমি বলতে পারি যে R1 প্যারালাল উইথ R2। সো সেটার জন্য আমার একটা রেজিস্ট্যান্স বের হয়েছে। এখন আমরা ভোল্টেজ ডিভাইডার রুল থেকে জানি যে R2 ইন্টু VCC ডিভাইড বাই R1 প্লাস R2, যদি আমি R2 এর ভোল্টেজ ড্রপ ডিটারমাইন করতে চাই, এটাকে আমরা R2 বলতেছি। দিস ওয়ান ইজ R2, দিস ওয়ান ইজ R1। সো R2 এর ভোল্টেজ বের করতে হলে আমার R2 মাল্টিপ্লাইড বাই VCC ডিভাইড বাই R1 প্লাস R2। সো সেভাবে আমরা হচ্ছে R2 এর যে ভোল্টেজ বা সেটাকে আমরা বলতেছি ETH অর R2 VR2, সেটা হচ্ছে আমাদের 2 ভোল্ট, সেটা বের হলো। এখন এই ভোল্টেজটা মেইনলি আমার বায়াসিং এর জন্য ইউজ হয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে IB বের করতে হবে, রাইট? IB কেন বের করতে হবে? তার কারণ হচ্ছে আমার যেহেতু IC ডিটারমাইন করতে বলছে, সো IB ইজ ইম্পর্টেন্ট। কারণ IB বের করার জন্য আমার জানতে হবে যে আমার বেস টু ইমিটারে কত ভোল্টেজে বায়াসিং করা আছে। যেহেতু আমরা একটু আগে দেখলাম যে VR2 যেটা VR2 বা হচ্ছে ETH সেটা হচ্ছে 2 ভোল্ট। সো এটা দিয়ে আমার হচ্ছে বেসটাকে বায়াসিং করা আছে, which is this one, যে এই রেজিস্টরের যে ভোল্টেজ ড্রপটা, সো সেইটা মাইনাস হচ্ছে আমার যে VB যে ড্রপ 0.7 ভোল্ট, সো ETH মাইনাস VB অর VR2 মাইনাস VB ডিভাইডেড বাই এখানে কি করছে যে RTH করছে। RTH বলতে আমার যে ইকুইভ্যালেন্ট বেজের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ছিল সেটা প্লাস বেটা প্লাস 1 ইন্টু RE। এখন বেটা প্লাস 1 ইন্টু RE কেন করছে নিশ্চয়ই বুঝতে পারছি, কারণ আমরা ইমিটার বায়াস কনফিগারেশনে দেখছিলাম যে হচ্ছে যখন একটা রেজিস্টর ইমিটারের থ্রুতে আরেকটা রেজিস্টর থাকবে, সেটা দিয়ে যেহেতু আমার কালেক্টর কারেন্টটা ফ্লো হয়, সো এই জন্য আমার বেটা মাল্টিপ্লাই করতে হবে। সো আমি যদি হচ্ছে আমার যে ভোল্টেজ
ড্রপটা বেজে সেই ভোল্টেজ ড্রপ দিয়ে আমি যদি তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দ্যাট মিন বেজে আমার কতগুলো রেজিস্ট্যান্স কানেক্টেড আছে সেগুলোকে ডিভাইড করি, তাহলে আমি বেজের কারেন্ট পেয়ে যাচ্ছি, হুইচ ইজ 8.38 মাইক্রো অ্যাম্পিয়ার। এখন আইসি কারেন্ট পাওয়াটা অনেক ইজি, যেহেতু আমি জানি যে আইসি ইকুয়াল টু বেটা আইবি। সো 100, বেটার ভ্যালু হচ্ছে আমার 100 দেওয়া আছে, সো 100 মাল্টিপ্লাইড বাই 8.38 মাইক্রো অ্যাম্পিয়ার, সো 0.84 মিলি অ্যাম্পিয়ার মেইনলি। নাও হোয়াট ইজ ভিসি? আমরা জানি যে ভিসি ইজ ইকুয়াল টু ভিসি মাইনাস ভি, বাট ভিসি তো আমরা জানি না, ভিও জানি না, সো আমাদেরকে এটা ক্যালকুলেট করতে হবে। এটা অনেক ইজি, যেহেতু আমি কারেন্ট আইসি জানি। আমি যেহেতু কারেন্ট আইসি জানি, দ্যাটস মিন আমি এই রেজিস্টারের থ্রুতে কত ভোল্টেজ ড্রপ হবে সেটা বলতে পারবো। কি করে? যে আমার আইসি মাল্টিপ্লাইড বাই দ্য রেজিস্ট্যান্স। অ্যান্ড আমি যেহেতু আইসির কারেন্ট যেটা ফ্লো হচ্ছে সেটা আই দিয়েই ফ্লো হচ্ছে, এটা আমি ধরে নিচ্ছি না, মেইনলি আই দিয়ে সেই কারেন্টটাই ফ্লো হয় যদি আমার হচ্ছে এই সুইচটা ঠিকমতো অন থাকে। সো আর ই যে রেজিস্টার, সেই রেজিস্টারকে যদি আমি আইসি দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমি এখানকার ভোল্টেজ ড্রপও পেয়ে যাব। সো যখন আমি সোর্স ভোল্টেজ জানি, আমি দুইটা ভোল্টেজ ড্রপও জানি, তখন আমার এটা ভিসি ক্যালকুলেট করা ইজি। সো ভিসিসি মাইনাস আইসি মাল্টিপ্লাইড বাই আরসি প্লাস আরই, আর এটা জাস্ট কমন নিয়েছে, আইসি মাল্টিপ্লাইড বাই আরসি প্লাস আইসি মাল্টিপ্লাইড বাই আরই ছিল। সো সোর্স ভোল্টেজ থেকে আমার দুইটা ভোল্টেজ ড্রপ বিয়োগ করা হয়েছে, তাহলে আমরা হচ্ছে ভিসি ভোল্টেজটা পেয়ে যাবো। এখন এখান থেকে যদি ভিসি ক্যালকুলেট করতে পারলে, তাহলে হচ্ছে ভিসি মাইনাস ভিই ইজ ইকুয়াল টু ভিসি। সো ভিসি জানি, তারপর হচ্ছে আমার ভিই জানি, সো এইভাবে আমরা আলটিমেটলি ভিসিটাও ক্যালকুলেট করতে পারবো। নাও দ্য কালেক্টর ফিডব্যাক কনফিগারেশন। কালেক্টর ফিডব্যাক কনফিগারেশনে আমার যে বেস কারেন্ট সেটা কিন্তু আমার আরএফ হুইচ ইজ ফিডব্যাক রেজিস্টার, যেটা হচ্ছে আমার কালেক্টরের থ্রুতে, কালেক্টর দিয়ে আমার হচ্ছে বেজে কানেক্টেড, আর আরসি, এই দুইটা রেজিস্টার কিন্তু আমার বেজের কারেন্টটাকে হচ্ছে কন্ট্রোল করবে, যে কত কারেন্ট এই দিক দিয়ে যাবে। সো যেহেতু আরএফ অ্যান্ড আরসি কন্ট্রোল করতেছে, আর আরসির থ্রুতে যেহেতু আমার আইসি কারেন্টটা ফ্লো হচ্ছে, সো এখানে অবশ্যই আবার বেটা জড়িত আরসি এর সাথে, কিন্তু আরএফ এর সাথে না। সো এই জন্য আমার ভিসিসি মাইনাস ভিভি, অফকোর্স ভিভিতে আমার ভোল্টেজ ড্রপ হচ্ছে, সো ভিসিসি মাইনাস ভিভি ডিভাইডেড বাই আরএফ। আরএফটা হচ্ছে আমার ফিডব্যাক রেজিস্টার, যেটা হচ্ছে আমার বেজের সাথে কানেক্টেড, সো আরএফ তো যোগ হচ্ছেই, আর আরসি দিয়ে যেহেতু আমার আরএফ এ কারেন্টটা ফ্লো হচ্ছে, সো আরসি অলসো এখানে কাউন্ট করা হচ্ছে। একই সাথে যখন হচ্ছে আমার বেজ থেকে কারেন্টটা, মানে বেজের থ্রুতে কারেন্টটা ফ্লো করবে, তখন তো নিশ্চয়ই গ্রাউন্ডে যাবে। সো গ্রাউন্ডে যেতে গেলে আমার আরই রেজিস্টারটাও প্রয়োজন। সো এখানে আরসি প্লাস আরই করছে, কারণ হচ্ছে আমার যে আইসি কারেন্টটা সেটাও কিন্তু আরই দিয়ে ফ্লো হবে, আরসি দিয়ে ফ্লো হবে। সো এই জন্য বেটা ইন্টু আরসি প্লাস আরই। Okay, this is the math for collector feedback configuration. Determine VC and IC. So VC and IC just determine করতে হবে আগের মতোই। IC determine করতে হলে আমার অবশ্যই IB লাগবে। সো আগের ইকুয়েশন থেকে আমরা দেখলাম আইবির ইকুয়েশন এটা। সো জাস্ট ভ্যালুগুলো বসাই দিলাম, ভ্যালুগুলো বসাই দিলে আমার হচ্ছে 11.91 মাইক্রো অ্যাম্পিয়ার আসলো। দেন হচ্ছে আমার আইসি হচ্ছে, যদি আমি দেখি যে বেটা আইবি, সো আইবির কারেন্ট আমি যেহেতু জানি, সো আমি আইসিও ইজিলি ডিটারমাইন করতে পারবো। তারপর হচ্ছে ভিসি ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসি ইন্টু আরসি প্লাস আরই। সো ভিসিসি হচ্ছে আমার সোর্স ভোল্টেজ, এখানকার ভোল্টেজ ড্রপটা আমি ডিটারমাইন করব, এখানকার ভোল্টেজ ড্রপ ডিটারমাইন করব, তারপর জাস্ট মাইনাস করে দিব, তাহলে আমার ভিসি বের হয়ে যাচ্ছে, যেহেতু এটা দিয়েই আমার কালেক্টর কারেন্টটা ফ্লো হচ্ছে। সো কালেক্টর কারেন্ট মাল্টিপ্লাইড বাই আরসি প্লাস আরই, দ্যাটস ইট। এখন এখানে ক্যালকুলেশনের ক্ষেত্রে একটা বিষয় ইম্পর্টেন্ট, যে আপনারা যখন হচ্ছে ভোল্টেজ লেটস সে 9.3 ভোল্ট দিয়ে আপনারা যখন হচ্ছে কোনো একটা রেজিস্ট্যান্স লেটস সে এটা কিলো ওহমসে আছে, সো কিলো ওহমস দিয়ে যদি কোনো একটা ভোল্টেজকে, মানে নর্মাল ভোল্টকে, মিলি ভোল্ট না, ভোল্টকে যদি কিলো ওহম দিয়ে ডিভাইড করেন, তাহলে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে আসবে। সো এটা কিন্তু হচ্ছে, এই যে আমি যে এখানে 9.3 ভোল্ট ডিভাইড বাই 781 কিলো ওহমস করছি, এটার পরে যে আমার রেজাল্ট হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ারে চলে আসবে এমন না। সো মিলি অ্যাম্পিয়ারে আসবে, দেন আমাকে হচ্ছে এটা মাইক্রো অ্যাম্পিয়ারে কনভার্ট করে নিতে হবে, মিলি অ্যাম্পিয়ার থেকে মাইক্রো অ্যাম্পিয়ারে যেতে হবে। সো আমরা কি জানি যে হচ্ছে 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 10 to the power 3 মিলি অ্যাম্পিয়ার, or 1 ampere is equal to 10 to the power 6 microampere, or 10 to the power 9 ন্যানো অ্যাম্পিয়ার। সো এই ইকুয়েশনগুলো দিয়ে, মানে এই কনসেপ্টগুলো দিয়ে আপনাকে হচ্ছে মিলি অ্যাম্পিয়ার থেকে মাইক্রো অ্যাম্পিয়ারে নিতে হবে।
থ্যাংক ইউ এভরিওয়ান, হোপফুলি সব কিছু বুঝতে পেরেছেন। আর ইলেকট্রনিক ডিভাইসেসের কনসেপ্টগুলো বোঝার জন্য অ্যাকচুয়ালিতে আমাদের যে আগের কোর্সগুলো ছিল এসিটিসি বা হচ্ছে আপনাদের হচ্ছে যারা কম্পিউটার সায়েন্স থেকে আসছেন তাদের হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক্যাল সার্কিট, এই কোর্সগুলো নলেজগুলো অনেক ইম্পর্টেন্ট ইলেকট্রনিক ডিভাইসেসের জন্য। সো ওইগুলো জাস্ট ভালো মতো বুঝলে আমরা ইলেকট্রনিক ডিভাইস অনেক ইজিলি বুঝতে পারবো।